আচ্ছা, আজকে আমরা শুরু করবো এক্সাম্পল 2.4 থেকে। 2.4 এর কোয়েশ্চেনটা সবাই একটু পড়ো। কোয়েশ্চেনটা কি দেওয়া আছে? A coastal embankment at a constant reduced level of 10 meter is to be constructed. কোস্টাল মানে কি? সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলা, বা হচ্ছে গিয়ে নদীর কাছাকাছি এরকম। তো এখানে হচ্ছে কি একটা এমব্যাঙ্কমেন্ট কনস্ট্রাক্ট করা হবে, যার রিডিউস লেভেল মানে হাইট থাকবে হচ্ছে কত? লেভেলটা থাকবে হচ্ছে 10 গিয়ে মিটার 10 মিটারে, মানে ইলেভেশনটা। আচ্ছা, দ্য গ্রাউন্ড ইজ লেভেল বোথ ইন দ্য ট্রান্সভার্স অ্যান্ড দ্য লংগিটিউডিনাল ডিরেকশন অ্যান্ড ইজ অ্যাট অ্যান ইলেভেশন অফ 5 মিটার। ট্রান্সভার্স অ্যান্ড লংগিটিউডিনাল মানে প্রস্থ ও দৈর্ঘ্য দুই দিকেই কতটুকু করে হচ্ছে গিয়ে এটার ইলেভেশন আছে? 5 5 মিটার। মিটার। দ্য উইডথ অফ ফরমেশন লেভেল ইজ 6 মিটার। এই লেভেলটার হচ্ছে উইডথ হচ্ছে কত? ফরমেশন লেভেলের উইডথ 6 মিটার। 6 মিটার। And the side slope of the embankment is 2 horizontal 1 vertical, মানে এইখানে যে সাইড স্লোপটা থাকবে নিচে হচ্ছে গিয়ে হরিজন্টাল বরাবর হচ্ছে 2, ভার্টিক্যাল বরাবর কত? 1। compute the amount, that means volume of earthwork necessary to construct the proposed embankment between chain 0 to 400 meter. এটার ভলিউম অফ আর্থকোয়াক কত সেটা ক্যালকুলেট করতে হবে, মানে এই এমব্যাঙ্কমেন্টটা কনস্ট্রাকশন করার জন্য। বিটুইন চেইনেসটা হচ্ছে গিয়ে 0 থেকে 400 মিটার, মানে আমরা যে চেন দিয়ে এটা মেজারমেন্ট করছি সেটা হচ্ছে গিয়ে 0 থেকে 400 মিটার পর্যন্ত লেংথে এই ক্রস সেকশনটার এরিয়া, এই ভলিউমটা কত টোটাল সেটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যদি এই ইনফরমেশন বরাবর ছবিটা একটু খেয়াল করি, ফরমেশন লেভেলটা আছে হচ্ছে 10 মিটারে, আর হচ্ছে গিয়ে এটার কি বলবো, লংগিচুডাল ডিরেকশনের টেলিভিশন আছে 5 মিটারে, ট্রান্সভার্স মানে এই দিকেও ডেলিভেশন আছে কত? 5 মিটার। তারপরে হচ্ছে গিয়ে এটার টপ উইথ বা উপরের যে সারফেসটা আছে সেটার হচ্ছে গিয়ে ফরমেশন লেভেল আছে হচ্ছে কত? উইথ হচ্ছে 6 মিটার। এটার স্লোপ হচ্ছে 2:1, মানে হরিজন্টালি 2 মিটার গেলে ভার্টিক্যালি 1 মিটার করে হাইট বাড়বে। ঠিক আছে? আর এটার শুরু হয়েছে 0 থেকে আর শেষ হয়েছে কতটুকু পর্যন্ত? 400 মিটার পর্যন্ত। মানে তোমরা যদি একটু খেয়াল করো যে এই পাশে ধরো আমার সি আছে, আর এইটার পাশে হচ্ছে গিয়ে এই এই এমব্যাঙ্কমেন্টটা 400 মিটার জুড়ে আছে। এটা কিন্তু টপ ভিউ, আমি উপর থেকে দেখছি। ঠিক আছে? কিন্তু এটা আসলে আমি যদি কাটি তাহলে এরকম একটা সেকশন পাওয়া যাবে, মানে এই বরাবর অনেকগুলো এরকম ক্রস সেকশন পাওয়া যাবে যদি আমি কাটি এটাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বি 6 মিটার, S2, তারপর এইচ হচ্ছে কত? 10 মাইনাস হচ্ছে 5, দ্যাট মিনস 5 মিটার, কারণ ম্যাডাম এখানে আছে 10। ম্যাডাম সেকশন ম্যাম করার পর এই এইচটা বুঝি নাই ম্যাম। ম্যাম ওইটা তো আয়তকারও হইতে পারতো বা বর্গাকার হইতে পারতো। আচ্ছা, আয়তকার বর্গাকার হতে পারতো, কেন এরকম হলো? রাইট? ইয়েস ম্যাম। তোমাদের একটা জিনিস একটু খেয়াল করলে দেখবা, আমি যদি মাটির একটা টুকরা, ধরো একটা রেক্টেঙ্গুলার মাটির টুকরা একটা জায়গায় রাখি, হ্যাঁ, রাখলে কি ওইটা ওই রকমই থাকবে? একটা রেক্টেঙ্গুলার অবস্থা বা একটা স্কোয়ার অবস্থায় থাকবে? তুমি ধরো কোনো জায়গা থেকে তুমি বালি যেটাকে বলা হয় স্যান্ডটাকে এনে ধরো তুমি একটা জায়গায় রাখলে ওইটার অবস্থাটা কি হয়? দেখবা এটা একটা হচ্ছে একটা হিপের মতো ক্রিয়েট হয়, মানে একটা স্তূপের মতো ক্রিয়েট হয়, এবং 2-3 চারদিকে একটা স্লোপের মতো অংশ তৈরি হয়, তাই না? এরকম হয় না? না এবং ম্যাডাম, সব এক আকারে যদি স্তূপাকার করার চেষ্টা করি বা ইয়ে করি তখন বালিটা কনক্রিটের মতো। এটা তো তোমাকে কম্প্যাক্টেড করতে হবে। কম্প্যাক্ট না, ন্যাচারাল স্টেট। তুমি যখন কোনো একটা সয়েল ন্যাচারাল স্টেটে আছে তখন তুমি ধরো সয়েলটাকে নিয়ে আসলা, নিয়ে এসে তুমি হচ্ছে গিয়ে সয়েলটাকে রাখলা ওই মাটির উপরে বা তোমার গ্রাউন্ডের উপরে রাখার পর কি ওই সয়েলটা ওই রেক্টেঙ্গুলার অবস্থায় থাকবে? না। ওইটা কি করবে? ওইটা নিজের যে ন্যাচারাল স্টেট ওর দুই পাশে বা চারদিকে হচ্ছে গিয়ে স্লোপের মতো অবস্থা ক্রিয়েট করবে, এবং নিচের যে অংশটা থাকবে যেটা মাটির সাথে সংলগ্ন সেটার জায়গা বেশি দখল করে থাকবে, উপর দিকে আমার কম জায়গা থাকবে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে সয়েলের নেচারটাই হচ্ছে এরকম, সে হচ্ছে গিয়ে স্ট্রেসটা সব জায়গাতে ছড়িয়ে দিতে চায় বা ডিস্ট্রিবিউট করে দিতে চায়।
ধরো রাস্তার একটা জায়গাতে নতুন করে একটা রাস্তা ক্রিয়েট করা হচ্ছে, সেখানে ধরো মাটি ফেলা হচ্ছে বা হচ্ছে সয়েল এনে রাখা হচ্ছে, স্টোর করা হচ্ছে। তখন আমি যখন ওই রাস্তার উপর দিয়ে যাব বা ওই জায়গাতে আমি যাব বা দাঁড়িয়ে আছি, তখন কি হবে, আমার যে ওয়েটটা আছে বা আমার লোডটা আছে সেটা সয়েলের উপর পড়ছে। সয়েলের ধরো ওই সাইজটা, বর্গাকার সাইজটা ছিল ধরো 5x5, ঠিক আছে? তো আমি যখন ওটার উপরে দাঁড়ালাম, সে কি করবে, তা আমার যে লোডটা আছে সেটা শুধুমাত্র ওই 5x5 এর মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা সে নিচের দিকে ডিস্ট্রিবিউট করে দিবে। কিভাবে ডিস্ট্রিবিউট করবে? তুমি ওই আমি যেটা বললাম যে স্যান্ডের যদি আমি রেখে দেই, তখন দেখবা দুই দিকে হচ্ছে কি এটা স্লোপের মতো ক্রিয়েট করে বসে যায় বা নিচের দিকে ছড়িয়ে পড়ে। এটাও কিন্তু কি করবে, তার স্ট্রেসটাকে চারিদিকে ডিস্ট্রিবিউট করবে। এখন স্ট্রেস ডিস্ট্রিবিউশন করার সূত্রটা কি, আমরা কি জানি যে স্ট্রেস সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া, তাই না? জি ম্যাম। আচ্ছা, ফোর্স বাই এরিয়া, তার মানে স্ট্রেস যদি আমাকে কমাতে হয় তাহলে আমার কি করতে হবে, ফোর্সকে যে এরিয়া দিয়ে ভাগ করছি সেটা ভাগ করার পর আমি স্ট্রেস পাচ্ছি। তাহলে এরিয়ার মান যত বেশি হবে আমার স্ট্রেসের মান তত কম হবে, কারণ এটার মধ্যে একটা প্রপোর্শনাল রিলেশনশিপ। জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এরিয়া বাড়াতে হলে কি করতে হবে, আমাকে মাটিটাকে দুই দিকে ছড়িয়ে দিতে হবে যাতে এটা নিচের দিকে এরিয়াটা স্প্রেড হয়ে যায়। ঠিক আছে, কি করতে হবে, এরিয়াটা ছড়িয়ে দিতে হবে। তাহলে এখানে ছিল আমার 6, এখানে আমার কি করবে, আস্তে আস্তে এটা আরো বেড়ে যাবে। কি করবে, এটা আরো বেড়ে যাবে। তাহলে এই যে বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়া মানে কি, এরিয়া বেড়ে যাচ্ছে। এরিয়া বেড়ে যাওয়া মানে হচ্ছে কি আমার স্ট্রেস কমে যাচ্ছে। তাহলে ম্যাম এখানে যতটুকু এরিয়া বাড়ানো হয়েছে তার থেকে বেশি বাড়াতে পারবো না আমরা? না, এটাই আবার একটা কথা যে এখানে যে একটা স্লোপ দেখো দেয়া আছে, এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশনের স্লোপ। এরকম হয় যে তোমার একটা জায়গাতে তুমি যখন সয়েলটা রাখবা, সে হচ্ছে গিয়ে এই সয়েলটা তো এরকম শেপের ছিল, ধরো সাপোজ এরকম শেপের ছিল, যখন উপরে চাপ দেওয়া হচ্ছে সে দুই দিকে ছড়িয়ে যাচ্ছে। এটার স্টেজ, এটা ছড়ানোর টেন্ডেন্সিটা হচ্ছে এরকম, হরাইজন্টালি 2 মিটার গেলে ভার্টিক্যালি এটা 1 মিটার করে বাড়বে বা কমবে। ঠিক আছে, আবার হরাইজন্টালি যদি 2 ফিট করে বাড়ে বা 5 ফিট বাড়ে, ভার্টিক্যালি হচ্ছে এটা 2.5 ফিট করে বাড়বে বা কমবে। ঠিক আছে, মানে এইদিকে দুইবার, এইদিকে 2 গুণ, এইদিকে 1 গুণ, এইভাবে করে। এটা কি ম্যাডাম কোনো ল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি ম্যাডাম কোনো ল, মানে সূত্র কি এটা যে প্রস্থ এক্স এক্সিস বরাবর 2 গুণ বাড়লে ওয়াই এক্সিস বরাবর 1 গুণ বৃদ্ধি পাবে? এইটা হচ্ছে গিয়ে তোমার সয়েলের যে হচ্ছে গিয়ে এই ছড়ায় দিচ্ছে মাটিটাকে, এটার একটা রেশিও, এই রেশিওতে সাধারণত সে ছড়ায়। বুঝতে পারছো? এটা হচ্ছে ন্যাচারাল। এখন যদি তুমি কোথাও দেখো এখানে 1.5, এখানে 1 আছে, দ্যাট মিনস ওইটাকে আমরা নিজেরা স্টেবিলাইজ করার চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছি, আমরা ওইখানে আর্থ ওয়ার্ক করছি, আমরা ওখানে মাটি দিয়ে ফিল আপ করছি, কিংবা আমার নিচের জায়গাটাও অত বেশি নাই যে এত ছড়িয়ে যাবে। দেখবা দুই পাশে কোনো স্ট্রাকচার থাকতে পারে, বা দুই পাশে কোনো হচ্ছে গিয়ে আমার ন্যাচারাল লেক বা হচ্ছে অন্য কোনো কিছু থাকতে পারে। তখন সেই ক্ষেত্রে ধরো এরকম অবস্থা না থাকলে বা নদী থাকতে পারে, তখন আমরা কি করি, ওইটাকে হচ্ছে গিয়ে আহ স্ট্যাবিলাইজ করে রাখার বা ধরে রাখার চেষ্টা করি। তখন আমরা সেখানে স্যান্ড ফিলিং করি বা হচ্ছে গিয়ে কনক্রিট ব্লক ফেলি, কিংবা হচ্ছে জিও ব্যাগ, স্যান্ড ব্যাগ এগুলা ফেলি। ফেলে আমরা কি করি, ওই স্লোপটাকে স্ট্যাবিলাইজ করে রাখার চেষ্টা করি যাতে এটা এরকমই থাকে, এটা যাতে নিচের দিকে ভেঙে না যায়, বা এটা পুরাটা হচ্ছে এখানে ধরো ভেঙে পড়ে না যায়। ঠিক আছে, তোমরা সবাই তো হচ্ছে গিয়ে গ্রামে বা শহরে বিভিন্ন রাস্তা দেখছো যে হচ্ছে গিয়ে ধরো রাস্তার দুই পাশে কিছু নাই, পুকুর আছে বা খালি জায়গা আছে। সেই রাস্তাগুলো যদি একটু খেয়াল করো তাহলে দেখবা উপরের দিকে এটার উইডথ যা আছে, নিচের দিকে এটা এরকম একটা স্লোপের মতো ফরমেশন করে আসছে। জি ম্যাডাম। এটা সবসময় এরকমই হয়, কারণ সয়েলের নেচারটাই এরকম। তুমি একটা সয়েল স্যাম্পলকে কোথাও রাখলে, যখন সেই জায়গার উপর দিয়ে কোনো মুভমেন্ট হবে, তখন সে হচ্ছে গিয়ে নিজে থেকে এইভাবে করে একটা শেপ নিয়ে নিবে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা শুধুমাত্র এই কোর্সে না, এরপরে দেখবা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে সয়েল মেকানিক্স, তারপর হচ্ছে গিয়ে তোমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে ডিজাইন, এই সবগুলা জায়গাতে এই 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 সিনারিওটাই তুমি দেখবা। সো এটা মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে সয়েল বা একটা রোডওয়ে, সেটার প্যাটার্নটাই কিন্তু এরকম হয়ে যাবে। ঠিক আছে, কারণ সয়েলের নেচার হচ্ছে স্ট্রেসটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া।
স্ট্রেসটাকে ডিস্ট্রিবিউট করতে হলে তাকে এরিয়াটাকে বাড়িয়ে দিতে হবে। এই জন্য এখানে ধরো 6/6 এরিয়া আছে, এখানে সে 8/8 এরিয়া করে ফেলছে। তার মানে তার ওই লোডটা যতটুকু পরিমাণ স্ট্রেস তার এই জায়গাতে ছিল সেটা কি হয়ে গেল, কমে গেল। এখন আমি কি বোঝাতে ম্যাম পারছি? ডান দিকের চিত্রটা বুঝছি ম্যাম, বাম দিকেরটার সাথে তো মিল খুঁজে পাইতেছি না ম্যাম। মিল খুঁজে পাচ্ছ না? তুমি যখন একটা রাস্তা দিয়ে যাও, রাস্তার উপর থেকে দেখো রাস্তাটা এই যে এরকম। ম্যাম ওটা তো ঠিক আছে ম্যাম, তাহলে তো ওটা 6 এইচটা ওখানে 6 মিটার হওয়া উচিত না ম্যাম। 6 মিটার এজ কোথায় হয়েছে? ম্যাম উপর থেকে তো ম্যাম আমি উচ্চতা দেখতে পারবো না ম্যাম। এটা তো উপর থেকে উচ্চতা দেখাইতেছে না। ম্যাম এটা বুঝতেছি না ম্যাম। আচ্ছা এটা স্ট্যাক করছে মানে আর কি তোমার যে রাস্তাটা আচ্ছা, আমি আরেকটু বলি, এই যে ছবিটা আছে না, হ্যাঁ, এই ছবিটা Yes. কন্টিনিউ করছে। কিভাবে কন্টিনিউ করছে? এটা হচ্ছে গিয়ে ধরো এই বরাবর হচ্ছে গিয়ে এই রাস্তাটা চলে গেছে এরকম, ঠিক আছে। আর আমরা দেখতেছি হচ্ছে গিয়ে এটার সাইড ভিউ, ঠিক আছে। এটা হচ্ছে মাটি, যেখানে 0 থেকে 400 চেইনে শুরু হয়েছে, যেখানে এলিভেশন লেভেল ছিল 5 আর ফর্মেশন লেভেল হচ্ছে আমার 10-এ। এটা হচ্ছে তার, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে ডিফারেন্স থাকে 5, তাহলে এটা হচ্ছে তার হাইট। এটা হচ্ছে রাস্তাটার হ্যাঁ হাইট। মানে আমি রাস্তাটার সাইড ভিউ দেখতেছি, সাইড থেকে আমি যদি দেখি রাস্তাটাকে, আমি দেখবো যে উপরের সারফেসটা এখানে 10 মিটারে আছে, নিচের সারফেসটা আছে 5 মিটারে, ঠিক আছে। এখন আমি তো এখানে একে দেখানোর স্কোপ নেই, আমার কাছে ওইরকম কোনো অবজেক্ট নেই যেটা আমি আসলে একে দেখাবো। আচ্ছা, আমি আরেকটু যদি এটাকে বোঝানোর ট্রাই করি। আচ্ছা, এই ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই ছবিটা একটু খেয়াল করে দেখবা। এটা হচ্ছে আমার রোডওয়ে, যেটা এই ডিরেকশন থেকে গাড়ি যাওয়া আসা করবে। আর এটা হচ্ছে গিয়ে সয়েলের নিচের লেয়ার গুলো, এই যে এখানে দেখো একটা সাইড স্লোপের মতো সে ক্রিয়েট করছে, ঠিক আছে। আমরা দেখতেছি কিন্তু বেসিক্যালি এই যে এই হাইটের পার্টটা, সেটা কিভাবে এই লেংথ বরাবর, ঠিক আছে। আমরা মনে করো এখানে হচ্ছে 0 মিটার চেইনেস, এখানে হচ্ছে 400 মিটার, এখান থেকে তুমি মেজার করে হেঁটে 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 এদিকে গিয়ে চেন পর্যন্ত, এইটুকু পর্যন্ত চেন দেখলা, এটা 400 মিটার। তার মানে তুমি দেখতেছো কি, এইটা হচ্ছে গিয়ে এটার ইলিভেশন আছে 10 মিটারে, আর এই পয়েন্টের ইলিভেশন আছে হচ্ছে 5 মিটারে। তুমি দেখতেছো এই সাইডটা দেখতেছো, ঠিক আছে। আমি যদি আরেকটু মানে দেখাই, লেফটের চিত্রটা। এই যে এরকম, ঠিক আছে। মনে করো এখানে হচ্ছে স্লোপটা আছে, তুমি এই রাস্তার এখান থেকে মাপা শুরু করছো, এখানে 0 ছিল, আস্তে 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 হেঁটে 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 এই পর্যন্ত আসলে, এটাকে দেখলা 400। তাহলে এই হাইটের এখানের রিডিউস লেভেল হচ্ছে গিয়ে তোমার 5 মিটার, আর এটার রিডিউস লেভেল হচ্ছে 10 মিটার। তাহলে এই হাইটটা কত? 10 - 5, 5 মিটার। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এই ছবিটা, যে ছবিটা তোমরা এই যে এখানে দেখতেছো, এই যে এই ছবিটা, ঠিক আছে। এখন এই ছবিটা কোনটা তাহলে? এই ছবিটা হচ্ছে আমি যদি এই রাস্তার মাঝ বরাবর কেটে ফেলি, এই বরাবর আমি কেটে ফেললাম, কেটে ফেললে আমি এই সাইড থেকে একটা ছবি দেখবো না? হ্যাঁ, সেটা কেমন হবে? ম্যাম সেটা হবে এইরকম, এই যে এরকম, ঠিক আছে। এই দুই দিকে হচ্ছে স্লোপ আছে, আর উপরের অংশটা হচ্ছে আমার 6 মিটার, এই হাইটটা হচ্ছে আমার 5 মিটার, ঠিক আছে। আর দুইটাকে আমি যদি একসাথে দেখাই তাহলে এরকম, এটা হচ্ছে গিয়ে আমার পুরাটা ফিগারের একটা ছবিতে যদি আমি দেখাতে চাই। রাস্তাটা এইভাবে যাচ্ছে, এখানে হচ্ছে গিয়ে তোমার 0 থেকে তুমি মাপা শুরু করছো, হেঁটে 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 400 মিটার পর্যন্ত গেলা, এইটুকু পর্যন্ত তোমার হচ্ছে ইনেজে তুমি হচ্ছে গিয়ে, এইখানে আমার রিডিউস লেভেল হচ্ছে গিয়ে 10, আর এই পয়েন্টের রিডিউস লেভেল হচ্ছে কত? 5। তাহলে এটার হাইট কত হচ্ছে? 5। তুমি দেখতেছো এই সাইডেতে। এখন সাইড থেকে যখন তুমি স্লোপ দেখো, সেটা কি এরকম দেখা যাবে? সেটা দেখা যাবে দুইটা স্ট্রেইট লাইন, রাইট। এটা যে স্লোপ অবস্থা আছে সেটা বোঝা যাবে না, যাবে? বোঝা যাবে না। স্লোপ বুঝে যাবে কখন? যখন তুমি এই যে এখান থেকে যাচ্ছ যাচ্ছ, তুমি মাঝখানে ধরো 0 থেকে 400-র মাঝখানে 200 মিটার পর তুমি এই রাস্তাটা কেটে ফেললা, কেটে ফেলার পর তুমি দেখবে এরকম একটা সেকশন আছে, ঠিক আছে। মানে উপর দিকে হচ্ছে জি এটা ম্যাম। 6 মিটার, এটা আস্তে আস্তে ধীরে ধীরে কি হইতেছে, দুই পাশে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ম্যাডাম ক্লিয়ার এখন? ম্যাডাম আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে যদি ভলিউম বের করতে চাই তাহলে কি হবে দেখো, আমার এই টোটাল ক্রস সেকশনের এরিয়া ইনটু হচ্ছে গিয়ে এই লেংথটা, কতটুকু জুড়ে এই কাজটা করতে হবে।
তাহলে ক্রস সেকশনের এরিয়া আমার কি হবে দেখো, আমরা ট্রাপিজয়েডাল, এটা একটা ট্রাপিজিয়াম না, ট্রাপিজিয়ামের জন্য কিন্তু একটা এরিয়ার সূত্র জানি, ঠিক আছে, সেটা কি বি প্লাস এস এইচ ইন্টু এইচ। এটা আমরা কোত্থেকে জানলাম, এই যে আমরা কিন্তু গতদিন সূত্রর কিছু ডিরাইভেশনের মতো দেখছিলাম, যে সেখানে দেখছিলাম এই যে দেখো এরিয়া অফ সেকশন, এই যে ট্রাপিজিয়াম সেকশন এরিয়া ছিল কত, বিএইচ প্লাস এস এইচ স্কোয়ার, এখান থেকে যদি এইচ কমন নেই তাহলে বি প্লাস এস এইচ ইন্টু এইচ হয়, তাই না? তাহলে সেই ফর্মুলাতেই আমরা জাস্ট হচ্ছে গিয়ে মান বসিয়ে দিব। বি এর মান হচ্ছে 6, এস হচ্ছে কত, এই যে 2, ঠিক আছে, এস হচ্ছে এইটা হরিজন্টালের যেই মানটা, হরিজন্টাল দিকে যে স্লোপের মান সেটা হচ্ছে এস 2, আর এইচ হচ্ছে কত, এইচ হচ্ছে 5 ইনটু হচ্ছে গিয়ে তোমার এল, এল কত 400, এল কত 400 মিটার। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলে আমি টোটাল এরিয়ার ভলিউমটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। আমরা যে একটা ম্যাডাম সূত্র জানতাম যে ট্রাপিজিয়ামের সূত্র, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণন যোগ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হুম, ওইটা কি করলে হবে না? হবে। তাহলে তোমার এই যে এই ডিসটেন্সটা লাগবে, এটা কি তুমি জানো? ওইটা তো ম্যাডাম 400 মিটার তো। না, এটা 400 মিটার না তো, ওটা 400 না তো, ওটা আবার ভুল নিচের করতেছো, প্রস্থটা। এটা হচ্ছে উইথ 400 মিটার। তো এটা এই রাস্তাটা এরকম করে এদিক বরাবর 400 মিটার যাচ্ছে, আমি মাঝখানে এটা কেটে ফেলছি, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে গিয়ে তার উইথ, আর 400 মিটার হচ্ছে রাস্তার লম্বার দিকে, মানে রাস্তার যে দৈর্ঘ্য আছে যাচ্ছে, তুমি ধরো স্ট্যামফোর্ড থেকে তুমি হাঁটা হাঁটা শুরু করলা, হাঁটা হাঁটা শুরু করলে একদম মেইন রোডে বের হয়ে আসলা, এই লেংথটা হচ্ছে 400 মিটার। আর এই যে তোমার এই সেকশনটা, এটা হচ্ছে গিয়ে একটা পয়েন্টে দাঁড়ানোর পরে আমি যদি রাস্তাকে কেটে ফেলি মাঝ বরাবর, তাহলে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো কি যে এরকম একটা সেকশন রাস্তার নিচে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এই ছবিটা থেকে এটা আমি কিন্তু বের করতে পারবো। এখন তুমি যে বললা না যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা ইনটু হাফ, তাই না, ওইটাও তুমি করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে কি একটা কাজ বেশি করতে হবে সেটা আমি বলি। এই ডিসটেন্সটা তো তুমি জানো, সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল বাহু কোনটা কোনটা, এইটা আর এইটা, তাই? তাহলে এটা তুমি জানো, এটা কি তুমি জানো? না, জানো না। তাহলে তুমি এখান বরাবর যদি ভার্টিক্যাল লাইন টানো, এই বরাবর যদি ভার্টিক্যাল লাইন টানো, তাহলে মাঝখানের অংশটুকু তুমি জানো 6 মিটার, এই দুই পাশের অংশটা তুমি কিন্তু জানো না। তোমাকে কি করতে হবে, এই দুই পাশের অংশের এই নিচের অংশটা বের করে নিতে হবে, যেহেতু এটা সিমেট্রিক্যাল সেকশন, তাহলে দুই পাশের হাইটের একটা ডিসটেন্স বের করলে বাকি ডিসটেন্স তো তুমি পেয়ে যাবা, তাই না? তাহলে এখান থেকে যদি আমি ভার্টিক্যাল লাইন টানি, তাহলে এটা একটা কি হয়ে গেল, একটা সমান্তর একটা সমবাহু সমকোণী ত্রিভুজ হয়ে গেল না এটা? ম্যাম এটা কোণও পাবো 45 ডিগ্রি কোণ। রাইট। তাহলে আমি কিন্তু একটা লম্ব জানি, আমি কিন্তু ভূমি বের করতে পারবো। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি? ম্যাডাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, একটা সূত্র এইটাও জানি। করতে পারো। অতিভুজের মান তো তুমি জানো না, অতিভুজের মান তুমি জানো না, এখান থেকে বের করতে আবার পারো, 10 দিয়ে করতে আবার পারি 10 ম্যাম। দিয়ে তুমি করতে পারো। তাহলে তুমি এইটুকু অংশ পেয়ে গেলা, তাহলে এইটুক প্লাস এইটুকু তুমি একই, তাহলে 2 ইনটু এটা প্লাস হচ্ছে কি 6, ঠিক আছে। এখন তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু সূত্রটা একই কাজ করছে, 6 প্লাস 2 ইনটু এটা, দেখছো, ইনটু হচ্ছে কি আরেকটা এইচ, মানে ওই যে আমাদের সূত্রের যে হাইট ছিল সেটা একই কাজ করছে, ঠিক আছে, শুধুমাত্র এটাকে আমার স্লোপের মাধ্যমে নিয়ে আসছে জিনিসটাকে। একদম সূত্রে একটা সূত্র, আর আমাদের ওটা একই ভাঙি ভাঙি সূত্র, অনেকবার করতে হবে। একই সূত্র, তুমি জাস্ট হচ্ছে গিয়ে সেখানে মানে তোমার নিজের ইয়ের জন্য তুমি মনে করলা যে এই সূত্র আমি ইউজ করব না, আমি ওইটা দিয়ে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি তুমি মান বসানোর পর দেখবে একই জিনিস তুমি বসাইছো, ঠিক আছে। আচ্ছা, পারা যাবে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো এক্সাম্পল 2.5, a coastal embankment at a constant reduced level 10 meter is to be constructed। একই রকম আগের ফর্মুলা সবকিছু ঠিক আছে। The transverse ground is level, the following are the levels of the ground surface along the alignment at 50 meter interval। এখন আবার কি আসলো দেখো, এই রাস্তাটা 400 মিটার চেঞ্জ পর্যন্ত আমি যাচ্ছি, কিন্তু 50 মিটার পর পর আমি আবার কি করবো, একটা করে অফসেট নিব, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে, এই যে এই ছবিতে যদি যাই, ধরো আমি এখান থেকে এই এটুক 400,
আমি এইটুক যাওয়ার পর একটা দাগ কাটলাম, এইটুক যাওয়ার পর আরেকটা দাগ কাটলাম, এইটুকের পর আরেকটা, এইটুকের পর আরেকটা, এরকম 50 মিটার পর 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 এটাকে দাগ কাটবো। তাহলে এটাকে ভাগ হবে কয়টা? এখানে 8টা ভাগ হবে। এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমার কি করতে হবে? 8টা ভাগে ভাগ করতে হবে। সেটাকেই বলা হচ্ছে 8টা অফসেট। তাহলে এখানে দেখো সেই অফসেটের মানগুলো দেওয়া আছে। 0, 0-র জন্য আমার গ্রাউন্ড সারফেস এলিভেশন 5.8, 50-র জন্য 5.6, 100-এর জন্য 5.4, এভাবে করে 400 পর্যন্ত আমি যাব। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ আর্থওয়ার্ক নেসেসারি টু কনস্ট্রাক্ট দ্য এনভায়রনমেন্ট। এইবার এটার আর্থওয়ার্কটা কমপ্লিট করতে কতটুকু আমার ভলিউম পাওয়া যাবে। এখন আগে কিন্তু ইলেভেশন একটাই ফিক্স ছিল গ্রাউন্ড লেভেলে, এখন কিন্তু আর একটা ফিক্স না। এখন কিন্তু দেখো, ম্যাম তাহলে টোটাল রাস্তার ভলিউমটা বের করতে হবে। হ্যাঁ রাইট, এখানে জাস্ট পুরাটা রাস্তা ছিল, রাস্তার যে ভূমিটা ছিল ভূমিটা হচ্ছে গিয়ে 5 মিটার ইলিভেশনে ছিল এবং ইউনিফর্ম ছিল। এই জন্য আমার কাজ খুবই সহজ ছিল, যেহেতু পুরাটা একই, আমি জাস্ট এটার ভলিউমটা এরিয়াটাকে ওই ডিস্টেন্স দিয়ে গুণ করে দিয়ে দিছি, শেষ। কিন্তু এখন এই রাস্তার এই লাইনটা হচ্ছে কি এরকম জিগজ্যাগ এবড়ো থেবড়ো, তাহলে কি আমি ওই ভলিউমটা পাবো, সঠিক ভলিউমটা পাবো যদি একটা ধরে করে দেই? পাবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ছবিটা যদি আমরা একটু আঁকে, এই যে ছবিটা হচ্ছে এরকম, দেখো এই যে বটম সারফেসটা হচ্ছে এরকম টাইপের, এই রাস্তার উপরের পার্ট তো সমানই আছে, একদম সমান, কিন্তু ভূমিটা হচ্ছে কি এরকম এলোমেলো আছে, উঁচু নিচু আছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর্থওয়ার্কের ভলিউমটা কি চেঞ্জ হবে না প্রত্যেকটা জায়গাতে? এখানে একরকম হবে, এখানে আরেকটু বেশি হবে, এখানে আরেকটু বেশি, এখানে আরেকটু বেশি, এখানে আরেকটু বেশি, এখানে একটু কম, এখানে আরেকটু কম, এখানে আরেকটু কম, এখানে আবার একটু বেশি। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই পয়েন্টে আমি জানি ইলেভেশন হচ্ছে কত? 10 মিটার, কিন্তু এই পয়েন্টগুলোর ইলিভেশন গুলো আমার দেয়া আছে। এখন তাহলে প্রত্যেকটা জায়গার হাইট কত সেটা আমি কিভাবে বের করবো বলতো? 10 মিটার মাইনাস 5.8, তাহলে এইটুক হাইট, আবার 10 মিটার মাইনাস 5.6 এই হাইট, 10 মিটার মাইনাস 5.4 এই হাইট, এভাবে করে সবগুলা বের করতে পারবো না বলো? জি ম্যাডাম, আচ্ছা, এখন আমি যেহেতু এটাকে 8টা সেগমেন্টে ভাগ করছি আর প্রত্যেকটা হাইটও আমি বের করে ফেলছি, তাহলে আমার কাজ কিন্তু ইজি হয়ে গেল। এখন আমি কি করব, জাস্ট প্রত্যেকটা সেগমেন্টে একটা করে এরিয়া বের করব, প্রত্যেকটা সেগমেন্টে একটা করে এরিয়া বের করব, যেহেতু আমার ক্রস সেকশন এরিয়া কিন্তু চেঞ্জ। আচ্ছা, তাহলে এরিয়া গুলো আমি বের করব কিভাবে? এরিয়া বের করার জন্য আমার, যেহেতু আমি অলরেডি কি করলাম, এই যে হাইট গুলা বের করে ফেলছি, এখানে করছে কি এই হাইট গুলা দেখাই দিছে বিয়োগ করে করে। H0 হচ্ছে 10 মাইনাস 5.8, H1 হচ্ছে এইভাবে, তাহলে A0 কি হবে? B প্লাস SH ইন্টু H, তাহলে B জানি 6 প্লাস S হচ্ছে 2, H তো 4.2 ইন্টু 4.2, এইভাবে করে প্রত্যেকটার কিন্তু মান একইভাবে পাওয়া যাবে, পাওয়া যাবে না? এখন যদি আমি হ্যাঁ ম্যাম। সবটা যোগ করে দিই তাহলে টোটাল ক্যালকুলেটেড এরিয়া আমি পেয়ে যাব, টোটাল আর্থওয়ার্কের এরিয়া আমি কি পেয়ে যাব। পারা যাবে? যাবে ম্যাম। কাজটা কিন্তু একই কাজ, তোমার 8 বার করতে হবে, আর কিছুই না। আগে একবার করে শেষ করে দিছো, জানো এই লাইনটা সমান ছিল। ম্যাম এই এখন এরিয়াটা কি আমরা কোন রুলস অ্যাপ্লাই করব ম্যাম? এখানে এরিয়াটা কোনো রুলসই না, এরিয়া মানে এরিয়াটা হচ্ছে গিয়ে তুমি প্রত্যেকটার এভারেজ জন্য, এভারেজ রুল দিয়ে না? ও না না মানে না না টোটালটা না, যোগ করলেই হবে, টোটালটা যোগ করলেই এরিয়াটা এখানে এরিয়াটা হচ্ছে তুমি একটা ক্রস সেকশনের বের করতেছো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরিয়াটা কি করতেছো? একটা ক্রস সেকশনে বের করতেছো, সেই ক্রস সেকশনটা কিন্তু এখানে দেওয়া আছে। ক্রস সেকশন মানে কি? ক্রস সেকশন মানে হচ্ছে প্রস্থচ্ছেদ, ঠিক আছে? আমি যদি বলি যে তোমার প্রস্থচ্ছেদ করো, তাহলে কি হবে? কোনটা হবে? ধরো আমি তোমার হাতের প্রস্থচ্ছেদ করতে বললাম, তাহলে মনে করো আমি হাতটা কবজি বরাবর কেটে ফেললাম, কেটে ফেলার পর এই কবজির এই পাশ থেকে যেই অংশটা দেখা যাবে, এই যে একটা ওভাল শেপের মতো অংশ বা সার্কুলার বা ডিম্বাকার যে কোনো অংশ, দুই পাশ থেকেই দুইটা অংশ দেখা যাবে, এটাই হচ্ছে তার ক্রস সেকশন, মানে তার প্রস্থ বরাবর তাকে কেটে ফেলা, ঠিক আছে? এই রাস্তাটাকে কিন্তু, রাস্তাটা এখান থেকে শুরু হচ্ছে, তুমি ধরো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছ এই রাস্তার উপর দিয়ে, এই মাঝখানে বরাবর আমি কেটে ফেললাম, এই মাঝ বরাবর কেটে ফেললাম, তাহলে তার প্রস্থ বরাবর আমি কাটলাম, সেটাই হচ্ছে গিয়ে কি ক্রস সেকশন। তাহলে এই এরিয়াটা কিন্তু তুমি ফিক্স, শুধুমাত্র তোমার এই নিচের ইলেভেশনটা উঁচু নিচু, কোন একটা সেকশনে এইটা হচ্ছে এরকম আছে, এই শেপটা আছে এরকম, আবার কোন সেকশনের শেপটা আছে এরকম, আবার কোন সেকশন হচ্ছে গিয়ে এই শেপটা
আরেকটু কম বেশি করা আছে, এটাই, আর কিচ্ছু না। দেখতেছো তুমি এখান থেকে এই সেকশনটা যে চেঞ্জ গুলা, এখন এইগুলার মধ্যে ব্যবধান কত করে? 50 করে না? 50 করে ওইটা। 50 করে। তাহলে আমি যদি প্রত্যেকটা অংশের এরিয়ার ভলিউম পেতে চাই, তাহলে আমার কি করতে হবে? 50 করে এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? জি ম্যাডাম। এখন আমরা কি করব? ভলিউম বের করব। ভলিউম বাই ট্রাপিজয়েডাল রুল, ভলিউম বাই প্রিজময়েডাল রুল। এখন আমাকে লাগবে হচ্ছে গিয়ে যে আমি কয়টা এরিয়া জানি। এইখানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি যখন শুরুতে প্রিজময়েডাল ম্যাথ করতাম তখন কিন্তু দেখো এই যে এখানে কিন্তু আমার চেইনেস দেওয়া থাকতো আর সাথে এরিয়া দেওয়া থাকতো, ঠিক আছে? সরাসরি দেওয়া থাকতো, যেটা আমরা এখন ক্যালকুলেশন করে বের করে নিছি। এটা তোমার সরাসরি দেওয়া থাকতো যে 0 1 2 3 এরকম করে এই এরিয়া গুলো দেওয়া আছে, তাই না? সরাসরি দেওয়া থাকতো না, মানে এই অঙ্কটাই ধরো আমি ডিজাইন করার পর আমি এইভাবে দিয়ে দিলাম যে 0 থেকে হচ্ছে 60 মিটার স্কোয়ার, তারপরে 1 এ হচ্ছে 65 মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি দেয়া আছে তোমার কাছে ডিরেক্টলি, কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ডে কিন্তু তোমার ওই কাজটাও করে নিয়ে আসতে হবে, তারপরে তুমি সেখান থেকে ভলিউম বের করতে পারবে, তাই কি? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা এখন ভলিউম যখন বের করব ট্রাপিজাল মেথডের নিয়মে, আমার এখানে দেখো আমার স্ট্রিপ আছে কয়টা বা অর্ডিনার আছে কয়টা সেটা দেখতে হবে। তাহলে এখানে আমার টোটাল হচ্ছে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা 9টা। ম্যাম। তাহলে আমার আমার কিন্তু প্রবলেম অনেকখানি সলভ হয়ে গেল। আমার কিন্তু এটা 9টা থাকার কথা ছিল, তাই না? মানে বেজোড় সংখ্যক থাকার কথা ছিল। তাহলে আমি কিন্তু কি করব? প্রথম আর শেষ দুইটার যোগফল বাই 2, তাহলে A0 আর A8 এই দুইটার যোগফল ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে বাকিগুলোর যোগফল ইনটু হচ্ছে কত? এইগুলার মধ্যে ব্যবধান, ব্যবধান কত করে? এক একটা 50 করে কেড়ে, এখান থেকে এখানে ব্যবধান কত? 50। তাহলে ইনটু হচ্ছে কত? 50। যদি আমি করি তাহলে কিন্তু আমার এই টোটাল ট্রাপিজয়েডাল মেথডের মাধ্যমে ভলিউম বের করা হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যদি প্রিজময়েডাল মেথডে করতে যাই তখন কি হবে দেখো, এখানে একটু খেয়াল করে আমরা দেখি। এখানে হচ্ছে কি আমার d/3 মনে আছে? তাহলে 50/3 ইনটু কি হবে? প্রথমটা যোগ শেষেরটা। প্রথমটা যোগ শেষেরটা, তাহলে এইটা যোগ এইটা প্লাস হচ্ছে কি 2 ইনটু 2 গুণন বেজোড় বেজোড়। তাহলে বেজোড় মানে হচ্ছে কি আমার H2 H4। A2 A4 A6 তিনটা। জি ম্যাম। তারপরে আবার হচ্ছে কি 4 ইনটু A1 A3 A5 A7, 5 A7। ঠিক আছে? তাহলে আমি এটা করে ফেলাম। জাস্ট আমি এখন ক্যালকুলেশন করব, করে দেখলাম যে আসলে অ্যান্সারটা কি একই রকম আসছে কিনা। তোমরা একটু ক্যালকুলেটর চেক করে দেখো যে এটা আসলে রেজাল্ট পাওয়া যায় কিনা, সেম রেজাল্টটা। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল 2.6। 2.6 যদি আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে গিয়ে একটা ইরিগেশন ক্যানেল আছে যেটা 2 মিটার লং উইথ 20 মিটার ফরমেশন উইথ 20 মিটার হচ্ছে গিয়ে এটার উইথ is to be constructed, তৈরি করতে হবে। The canal has a side slope of 1:1 and the land has uniform slope of 1:5 in the transverse direction. The average depth of cutting is 8 meter. Calculate the volume of earthwork in cutting. একটা ইরিগেশন খাল বা হচ্ছে গিয়ে সেচের জন্য একটা খাল খনন করতে হবে। সেই খাল খননের ভলিউম কত, কতটুকু পরিমাণ কাটতে হবে মাটি আমাকে, সেটা বের করতে হবে, ঠিক আছে? খালটা হবে কতটুকু লম্বা? 2 কিলোমিটার লম্বা। তার মানে এটা কত মিটার? 2000 মিটার। আর এটার উইডথ হবে হচ্ছে কত মিটার? 20 মিটার। সাইড স্লোপ হবে কত? ক্যানেলের সাইড স্লোপ হবে 1:1 আর ল্যান্ডের সাইড স্লোপ হবে 1:5 ইন দা ট্রাভার্স ডিরেকশন, মানে তোমার প্রস্থ বরাবর। আর এভারেজ ডেপথ অফ কাটিং মানে আমার কতটুকু ডেপথ পর্যন্ত কাটতে হবে সেটা হচ্ছে কতটুকু? 8 মিটার। 8 মিটার। আচ্ছা, এখন আমরা এটাকে একটা ছবির সাথে যদি একটু চিন্তা করি, আমরা আগে একটা ডিরাইভেশন দেখে আসছিলাম যে
পয়েন্ট ভিউ এর একটা ডিরাইভেশন ছিল, এই যে টু লেভেল সেকশন। তো এখানে কিন্তু এই যে আমার কিন্তু এই খালটার হচ্ছে গিয়ে এই বটমটা বা উইডটা এটা দেওয়া আছে, এখানে তার একটা স্লোপ দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আরেকটা স্লোপ দেওয়া আছে আমার, সেটা হচ্ছে গিয়ে এই আমার টোটাল যে ক্যানেলটা আছে তার হচ্ছে ল্যান্ড সারফেস থেকে যে ডিস্টেন্স সেটা দেওয়া আছে। সো সেই সূত্রটা হচ্ছে গিয়ে এরকম একটা সূত্র ছিল। এখানে আমার সবগুলা মানি নোন, শুধু একটা মানি আননোন, সেটা হচ্ছে আর, ঠিক আছে। আর কি, আর হচ্ছে ডিস্টেন্স, কোত্থেকে ডিস্টেন্স, আমার একদম এই একটা যে আমি একটা এক্সটেনশন পোর্শন নিছি, সেই পোর্শন থেকে আমার এন্ড পয়েন্ট পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে কত, আর। তাহলে এই আরটা আমার ওইখানে কোথায় কাজ করতেছে সেটা আমরা একটু দেখে আসি। এই অঙ্কের ক্ষেত্রে আরটা হবে হচ্ছে কি আমাদের এইটা, যে ইউনিফর্ম স্লোপ অফ 1/5 ইন দ্য ট্রাভার্স ডিরেকশন, ঠিক আছে। এটা হবে কি আমাদের আর। বাকি সবগুলা জিনিসই কিন্তু তোমরা জানো, লেংথ জানো, এল জানো, তারপর হচ্ছে গিয়ে বি জানো, তারপরে এস হচ্ছে 1, তারপরে এইচ হচ্ছে 8। তাহলে আমি এই এরিয়ার ফর্মুলাতে কি করব, জাস্ট এই সবগুলা মান বসিয়ে দিব, ঠিক আছে। তারপরে যে এরিয়াটা পেলাম সেটার সাথে আমি লেংথ গুণ করে দিব, যে কতটুকু জুড়ে এই ক্যানেলটা হচ্ছে, 2000 মিটার জুড়ে, গুণ করলে আমি টোটাল ভলিউম অফ কাটিং পেয়ে যাব। এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে এরকম, ধরো ধরো এই কাজটা করার জন্য কত টাকা খরচ হবে, লেবার কস্ট খরচ হবে কত, আর ভলিউম কত, মানে এটা তো পুরাপুরি হচ্ছে গিয়ে মাটি কেটে আমি ফেলে দিব, তো আমার আলাদা কোনো কাজ নাই, শুধুমাত্র মাটিটা কাটতে হবে, তাই না। তো মাটি কাটার জন্য ধরো 1 মিটার কিউবের জন্য একটা সার্টেন পরিমাণ ভ্যালু আছে, ধরো হচ্ছে গিয়ে আমি সাপোজ ধরলাম ধরো 5 টাকা, তাহলে এত মিটার কিউবের জন্য কত টাকা, মানে একটা এক্সাম্পল দেখালাম। হ্যাঁ হ্যাঁ 5 গুণ করলেই হয়ে যাবে। রাইট, 5 গুণ করলেই হয়ে যাবে। এখানে আবার একটা ব্যাপার আছে, এটা তো গেল লেবার কস্ট। এরপরে এই সয়েলটা যে আমি উঠালাম, কেটে উঠালাম, এই সয়েলটা আমি রাখবো কোথায়, দেখো 4,75,000 মিটার কিউব মাটি, এটা আমি কোথায় রাখবো, কেটে কেটে আমার অন্য একটা জায়গায় অবশ্যই ডিপোজিট করতে হবে, তাই না। নিয়ে যেতে হবে। হ্যাঁ নিয়ে যেতে হবে। তাহলে এইটা নিয়ে যাওয়ার জন্য যেই খরচ, তাহলে এই দুইটা খরচ মিলে টোটাল এই এই যে আমার এই প্রজেক্টের কস্ট, ঠিক আছে। আচ্ছা, সিমিলার ম্যাথ কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এক্সারসাইজে আছে, এখানে দেখো এই যে তোমরা যে অঙ্কটা হচ্ছে গিয়ে একটু করতে পারো নাই মনে হয়েছে তোমাদেরকে, সেই অঙ্কটা কিন্তু এই যে আমরা আজকে করলাম যে অঙ্কটা এটার মতোই, ঠিক আছে। এইটা 2.5। আচ্ছা 2.6 হচ্ছে এই যে মাত্র যে অঙ্কটা করলাম সেটা 2.6। তারপরে এই যে আরেকটা আছে 2.7, একই রকম অঙ্ক। আচ্ছা লাস্ট আরেকটা অঙ্ক আছে, ক্যালকুলেশন অফ ক্যাপাসিটি অফ এ রিজার্ভার। খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা রিজার্ভারের ক্যাপাসিটি কত সেটা আমরা কিভাবে বের করব। এখন রিজার্ভার বলতে হচ্ছে গিয়ে যেখানে আসলে পানি স্টোর করে রাখে, সেটা হতে পারে একটা ক্যানাল, হতে পারে একটা লেক, হতে পারে একটা আর্টিফিশিয়াল রিজার্ভার, হতে পারে একটা নদী বা সমুদ্র। তো এখন এইখানে আমাদের পানি ধরে রাখার দরকারটা কি, এর পানি ধরে রাখার দরকার হচ্ছে বা রিজার্ভার তৈরি করার দরকার হচ্ছে গিয়ে যে আমরা কোনো সেচ কাজের জন্য যদি পানি স্টোর করে রাখতে চাই কোনো একটা সার্টেন টাইমে, তখন আমাদের এটা দরকার হবে। আবার ধরো আমরা আমাদের কোনো পারপাসে, কোনো কাজের স্পেসিফিক কাজের পারপাসের জন্য আমাদের কন্টিনিউয়াস ওয়াটার সিস্টেম লাগে, ধরো বিদ্যুৎ। ইলেকট্রিসিটি প্রডিউস করার ক্ষেত্রে। তো এই যে জিনিসগুলা বা এই ব্যাপারগুলা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের রিজার্ভার সম্পর্কে বা রিজার্ভারের ক্যাপাসিটি সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এইখানেও আমরা একই থিওরি কাজ করব। আমরা এর আগে যে স্থলভাগের যে এরিয়া ক্যালকুলেশন করলাম বা ভলিউম ক্যালকুলেশন করলাম, ওয়াটারের ক্ষেত্রেও কিন্তু একই রকম, ঠিক আছে। পানির নিচে ধরো আমি এই যে মাত্র যে জিনিসটা বোঝালাম তোমাদেরকে, এই যে এই ছবিটা, এই ছবিটা পানির নিচেও থাকতে পারে, তাই না। নদীর তলদেশ এরকম আঁকা বাঁকা থাকতে পারে, কিন্তু উপরের সারফেস তো সমানই থাকে, তাই না। ওয়াটার লেভেলের যে সারফেসটা থাকে উপরে ভাসমান অবস্থা, সেটা তো একটা সমানই থাকে, কিন্তু তলদেশে কি মাটির যে তলানিটা আছে
ওইটা কি একই রকম থাকে নাকি বিভিন্ন ধরনের প্যাটার্নের শেপ থাকে? বিভিন্ন ধরনের প্যাটার্নের শেপ। রাইট। তো সেই ক্ষেত্রে আমার এরিয়া বা ক্রস সেকশন কিন্তু প্রত্যেকটা জায়গাতে ডিফারেন্ট ডিফারেন্ট। এখন সেটা কিন্তু আমরা পানির নিচে যেয়ে দেখতে পারি না। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বিভিন্ন মেথডের মাধ্যমে এই তলদেশের যে ইলিভেশনটা সেটা কালেক্ট করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা কালেক্ট করার অনেক মেথড আছে, তোমরা আরো পরবর্তী টার্ম গুলোতে গেলে সেগুলো সম্পর্কে জানতে পারবে। একটা সহজ উদাহরণ দেই, ধরো এটা হচ্ছে গিয়ে তোমার নদীটা, এটা হচ্ছে নদীর উপরে পানির সারফেসটা, আর এটা হচ্ছে নদীর নিচে তলদেশ। তুমি এখানে একটা নৌকা নিয়ে উঠলা এবং সাথে একটা তুমি গেজ নিলা। গেজ হচ্ছে গিয়ে তোমার উচ্চতা বা গভীরতা মাপা যায় এরকম, ধরো সেটা বিভিন্ন ধরনের গেজ হতে পারে, আমি অত ডিপে যাচ্ছি না। তুমি এই পয়েন্টে একটা গেজটা দিয়ে একটা ডিস্টেন্স মেজার করলা বা হাইট মেজার করলা বা গভীরতা মেজার করলা, তারপরে আবার 50 মিটার যাওয়ার পর আবার একইভাবে মেজার করলা নৌকা দিয়ে যাচ্ছ আর মেজার করতেছো। এটাই কিন্তু করে, এটা সহজ সিস্টেম। ঠিক আছে, বোট মেথড, মুভিং বোট মেথড। আচ্ছা, তো এইভাবে তুমি করলা কি, এই প্রত্যেকটা জায়গার ডিস্টেন্সটা বা গভীরতাটা পেয়ে গেলা। এবার তুমি এই নদীর যে টোটাল ভলিউম সেটা তুমি বের করতে পারবে না, বলো পারবা কিনা বলো? ধরো তুমি 10 মিটারের জন্য বের করলা, তাহলে 100 মিটারের জন্য বের করা তো কোনো ব্যাপারই না। বাকি 90 মিটার তো ওইরকম না হইতে পারে, বাকি মানে 90 সেই ক্ষেত্রে কিন্তু এগুলার ব্যবধান 50-50 করে থাকবে না, তাই না? জি ম্যাম। এটা তো অবশ্যই বুঝতে হবে। আমি না, 50-50 করে কতক্ষণ নিব, যতক্ষণ না আমার কাছে মনে হবে যে এতটুকু পরিমাণ জায়গার ডিস্টেন্সটার গ্রাউন্ড লেভেল একই রকম হতে পারে। ঠিক আছে, এটা টোটালটাই হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন। মাটির নিচে বা পানির নিচে কি হচ্ছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন এবং কমন সেন্স। কারণ তুমি কিন্তু যে ডুবুরি হয়ে দেখে আসবা না যে ওখানে কতটা পর্যন্ত গভীরতা আছে বা কত কিরকম উঁচু নিচু আছে, তাই না? এটা বিভিন্ন মেথডে দেখতে হবে, প্লাস সাথে হচ্ছে গিয়ে আমাদের একটু অ্যাজাম্পশন কাজে লাগাতে হবে। কমন সেন্স দিয়ে তো অ্যাকচুয়াল পরিমাণটা তো আসবে না। এই জন্যই তো তোমার যখন নদীর ক্ষেত্রে যখন আমরা কোনো ক্যালকুলেশন করি বা ডিজাইন করি সেই ক্ষেত্রে আমরা ফ্যাক্টর অফ সেফটি অনেক বাড়ায় দিই। যদি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সেটা 1.5 গুণ বা 3 গুণ বা 2 গুণ করি, নদীর ক্ষেত্রে সেটা 4 গুণ বা 6 গুণ করি, সমুদ্রের ক্ষেত্রে বা নদীর ক্ষেত্রে। ঠিক আছে, এই যে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে, তাই না? প্রায় শেষের দিকে ওইটার যে আমি ধরো তোমাকে বললাম যে একটা 40 তলা বিল্ডিং বানাও, 40 তলা বিল্ডিং এর একটা কলাম সাইজ কতটুকু হবে? কতটুকু হবে কলাম সাইজ বলো, তোমার ইমাজিনেশন কি বলে? ধরো নিচের 10 তলা পর্যন্ত আমি কলামের একটা সাইজ দিলাম, তার উপরে 10 তলা আমি আরেকটা সাইজ, তার উপরে 10 তলা আরেকটা সাইজ, তার উপর 10 তলা আরেকটা সাইজ। কারণ উপরে যত যাচ্ছে আমার লোড কমে যাচ্ছে, তা আমি এত বড় সাইজের কলাম কেন দিব, তাই না? তাই কিনা? এটা তো কমন সেন্স বলে, তাই না? তো এরকম করে করছি, ধরো আমার একদম বটম লেভেলে যে কলামটা আছে সেটার সাইজ ধরো আমি ধরলাম সাপোজ 30 বাই 30 ইঞ্চি। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে কত ফিট, কত ফিট বাই কত ফিট, 2.5 ফিট বাই 2.5 ফিট ম্যাম। এরকম ধরো একটা কলাম সাইজ আসছে একদম গ্রাউন্ডে। এখন তুমি পদ্মা সেতুর কথা চিন্তা যদি করো, পদ্মা সেতুর নিচে একটা করে যে পাইল আছে বা পেয়ার আছে, তার নিচে হচ্ছে গিয়ে যে পাইলিং করা হয়েছে সেটা একটা 40 তলা বিল্ডিং এর সমান হাইটে। বুঝতেছো? এতটুকু ma'am। পরিমাণ জায়গা হচ্ছে গিয়ে করা হয়েছে, তার নিচে আবার কিন্তু মাকড়সার একটা পায়ের মতো আবার ইয়ে করা আছে। ঠিক আছে, তো হ্যাঁ পাইলিং করা আছে আবার, তো সেগুলোর আবার পাইল ক্যাপ করা আছে। তো এই যে প্রসেসটা, এটার কিন্তু মানে তোমার ডিজাইন তো একটা ব্যাপার, প্লাস হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে, যার কারণে ফ্যাক্টর অফ সেফটি তোমার অনেক গুণ বাড়িয়ে করা হয়েছে, যেই জন্য আমার এই টোটাল জিনিসটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। এটা একটা জাস্ট ছোট সিম্পল এক্সাম্পল দিলাম। এটা তোমরা হয়তো বা সামনে আরো জানতে পারবা, যখন আরো কোর্সগুলা পড়বা তখন আরো আইডিয়া হবে। কারণ তুমি যখন কোনো মাটির নিচে কোনো কিছু নিয়ে কাজ করবা
ধরো সাপোজ আমরা যখন এখানেই একটা অবজেক্ট নিয়ে কাজ করলাম, এই যে মাত্র আমি বললাম যে একটা সয়েল স্যাম্পল আমি কালেক্ট করে এনে রেখে দিলাম। আমি যখন একটা সয়েল স্যাম্পল কালেক্ট করে এনে রাখবো একটা জায়গার মধ্যে, তখন কি এটা সয়েল স্যাম্পল যেই জায়গাতে ছিল সেখানে যে স্টেটে ছিল এখানে কি সেই স্টেটে থাকবে? থাকবে না, না। রাস্তার মাঝখানে ওইটা চারোদিকের মাটি ছিল আরো, সেটা দিয়ে চাপা চাপা দিয়েছিল, মানে চতুর্দিক দিয়ে স্ট্রেস পাচ্ছিল সে। কিন্তু আমি যখন একটা জায়গায় এসে এনে রেখে দিলাম, সে কোনো স্ট্রেসই কিন্তু পাচ্ছে না, শুধুমাত্র তার উপরে ওয়েট দেওয়া না পর্যন্ত, তাই না? yes ma'am। তাহলে আমার কিন্তু ওইখানেও পুরোপুরি আমার একটু অ্যাজাম্পশন কাজে লাগাতে হচ্ছে, যে আমি ধরে নিচ্ছি যে এটাকে যদি আমি উপর থেকে লোড দেই এটা দুই দিকে ছড়িয়ে যাবে, এরপরে এটা স্ট্রেসটাকে কি করে দিবে, কমিয়ে দিবে, এই জন্য সে এরকম একটা শেপ ধারণ করবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাজাম্পশন প্লাস হচ্ছে গিয়ে একটা ভিজুয়াল ভিজুয়াল যে দেখার একটা যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমরা কিন্তু এরকম একটা জিনিস তৈরি করছি। সেটা হয়তো বা তুমি বা আমি তৈরি করিনি, আমাদের থেকে আরো অনেক বছর আগে কোনো কেউ নোটিস করে এটা তৈরি করে গেছে, যেটা দেখে আমরা এখন ফলো করতেছি, তাই কি না? কিন্তু বিল্ডিং বা হচ্ছে গিয়ে মাটির উপরে যে ব্যাপারগুলা সেগুলা কিন্তু তুমি চোখে দেখতেছো। ধরো একটা জায়গায় কনস্ট্রাকশন কাজ শুরু করা হলো, এই যে ধরো কিছুদিন পরেই হচ্ছে গিয়ে কাজ শুরু করা হবে, ধরো অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই ডিসেম্বর নভেম্বর এই টাইমটা থেকে তো শুরু করা হয় কাজ কোনো একটা জায়গাতে, কারণ ওই সময় তো হচ্ছে গিয়ে আমার বৃষ্টিপাত কম থাকে, তাই না? এখন প্রথম কাজ আমাদের কি থাকে যে কোনো স্ট্রাকচার দাঁড় করানোর সময়, যে বেস লেভেল বানানো বা ফাউন্ডেশন তৈরি করা, তাই না? ধরো 1 মাস ধরে 2 মাস ধরে কাজ করলো, তুমি কিন্তু আয়সা কিচ্ছু দেখবা না, দেখবা একটা গ্রাউন্ড সারফেস ফাঁকা করা, খালি কয়েকটা কলামের মাথা দাঁড় করানো আছে, কিন্তু এটা তুমি কিন্তু দেখতেছো না। তারপরে যে মানে মুহূর্তের মধ্যে বা 1 বছরের মধ্যে তরতর করে এটা 10-20 তলা হয়ে গেল, সেটা কিন্তু তুমি দেখতেছো, তাই না? কিন্তু মাটির নিচের ব্যাপারগুলা কি দেখা যাচ্ছে না। তোমার বিল্ডিং হওয়ার পরে কিন্তু তুমি উপরের অংশটাই দেখছো, নিচের অংশ কিন্তু দেখা যাচ্ছে না। সো ওই জিনিসটার ক্ষেত্রে তোমার অ্যাজাম্পশনটা খুবই জরুরি। তারপর হচ্ছে গিয়ে কি বলবো এটাকে, নিজের একটা কমন সেন্স প্লাস হচ্ছে গিয়ে থিওরি, এই তিনটা জিনিসের সমন্বয়ে কিন্তু হচ্ছে গিয়ে ওই ব্যাপারগুলা তৈরি করা হয় আসলে। ঠিক আছে, এটা আস্তে আস্তে তোমরা দেখবা, সার্ভেইং মানেই এটা, যে হচ্ছে কি আমরা সবকিছুর শুরুটা কিভাবে হয় সেইগুলা সম্পর্কে জানবো। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে হচ্ছে কি একটা রিজার্ভারের ক্যাপাসিটি আমরা কিভাবে ক্যালকুলেট করব। ক্যাপাসিটি মানে হচ্ছে তার ধারণ ক্ষমতা কত। ধরো একটা পানির বোতলের মধ্যে কতটুকু পানি ধরে সেটা কিন্তু বোতলের গায়ে লেখা থাকে, 250 ml, 500 ml, 1000 ml, 2000 ml লেখা থাকে না? লেখা থাকে। এখন রিজার্ভারের গায়ে কি এরকম লেখা থাকে? থাকে না। কোনগুলাতে লেখা থাকে, ধরো আমি ছাদের উপরে একটা গাজি ট্যাঙ্কি লাগাই দিলাম, ঠিক আছে, তখন সেটার কিন্তু লেখা থাকে যে এটা 500 লিটার, বা এটা 1000 লিটার, বা এটা 5000 লিটার, তাই না? আচ্ছা, তো এইখানে রিজার্ভারের ক্যাপাসিটি আমরা কিভাবে বের করব, সেটার জন্য আমি কি কাজটা করব কি, এখানে আমাদেরকে কি করতে হবে, রিজার্ভারটাকে কতগুলা ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। এখানে ভাগগুলা কিন্তু স্ট্রিপ না। স্ট্রিপ আমরা কখন ধরতে পারি, যখন সেটা রেক্টেঙ্গুলার বা ট্রাপিজয়েড হয়, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে ছোট ছোট স্ট্রিপে ভাগ করব বলতে, অফসেটে বা হচ্ছে তোমার লাইন দিয়ে ভাগ করা যাবে না এটাকে। কেন যাবে না? কারণ অফসেট বা লাইন দিয়ে ভাগ করা যায় কাদেরকে, যেগুলা রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম সেইগুলা। কিন্তু এই তোমার নদী কি বা একটা রিজার্ভার কি হচ্ছে কি এরকম শেপের হয়? না ম্যাডাম, এরকম শেপ তো সম্ভব না, পানি তো সম্ভব না। সেটা কিরকম হবে? একদম পরিবর্তন করে। সেটা একটু ডিফারেন্ট হবে। তো ছবি এখানে নাই, 1 মিনিট।
আচ্ছা, এই ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা একটু খেয়াল করলে দেখবা যে এখানে কিন্তু আহ, একটা নদী দেখা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নদীটার লেংথ এই বরাবর। আমি যদি এই ক্রস বরাবর কেটে দেই বা ট্রাভার্স ডিরেকশন বরাবর কাটি, আমি এটার ক্রস সেকশন দেখতে পারবো। এই যে ক্রস সেকশনটা কিরকম আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। আমি যদি এটাকে স্ট্রিপে ভাগ করি, যেটা আগে করতাম, সেটা হচ্ছে এরকম চিকন চিকন আমি স্ট্রিপে ভাগ করতাম, তাহলে এক একটা উইডথ পাওয়া যেত। আর এই বরাবর এইটুকু হাইটটা হচ্ছে এক একটা ডেপথ, আর এইটুকু হচ্ছে এক একটা উইডথ। তাহলে এরিয়া পেতাম কিভাবে? এই উইডথ ইনটু তার ডেপথ করে এরিয়া পেয়ে যেতাম, তাই না? এখন রিজার্ভার ক্যাপাসিটি যখন চলে আসতেছে, রিজার্ভারের ক্ষেত্রে কি হবে? রিজার্ভার তো একটা জায়গায় হচ্ছে গিয়ে আমার স্ট্যাটিক অবস্থায় আছে। ধরো একটা পুকুরের কথা আমি যদি চিন্তা করি, পুকুরটা যখন কাটা হয় তখন তার ছবিটা কিরকম থাকে? আমি যদি টপ থেকে দেখি, তাহলে দেখা যাবে হচ্ছে গিয়ে একদম উপরের সারফেসে যে এটা হচ্ছে পুকুর, ঠিক আছে, চারদিক হচ্ছে গিয়ে একটা আম, আমার স্থলভাগ আছে, আর মাঝখানে হচ্ছে গিয়ে এটা পুকুরটা বা রিজার্ভারটা বা লেকটা। এখন তুমি দেখো যে এটার মতো সিমিলার টাইপের শেপ করে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এটার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে গিয়ে এখানে নদীর ক্ষেত্রে বা রিজার্ভারের ক্ষেত্রে যেটা বোঝানো হয়, যত নিচের দিকে যাচ্ছি আমরা তত তার কি কমতেছে? এরিয়া কমে যাচ্ছে, গভীরতা উঠতেছে। গভীরতা বাড়ছে, কিন্তু তার সারফেস এরিয়াটা বা পরিধিটা কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি একটা পাহাড় হতো তাহলে কি হতো? এইটা হচ্ছে গিয়ে পাহাড়ের চূড়া, যত হচ্ছে গিয়ে আমার ডিস্টেন্স কি হচ্ছে, নিচের দিকে নামছে, তত হচ্ছে কি তার এরিয়া আস্তে আস্তে বাড়তেছে। অপোজিট হইতো আর কি ম্যাম। রাইট, অপোজিট হইতো। তাহলে ক্রস সেকশন অফ রিভার বা হচ্ছে গিয়ে যখন কোন একটা রিভারের ক্ষেত্রে আমরা চিন্তা করব, তখন হচ্ছে গিয়ে তার এরিয়াটা প্রথমে বেশি থাকবে, যত নিচের দিকে যাবে তত এরিয়া কমতে থাকবে, মানে সরু হয়ে যাবে, ঠিক আছে। আর পাহাড়ের ক্ষেত্রে কি হবে? উপর থেকে যত নিচে দিকে যাবে তত এরিয়া বাড়তে থাকবে। এই যে কিছু লাইন দিয়ে আমি এই জিনিসটা দেখাচ্ছি, হ্যাঁ, এই লাইনগুলো আবার কিন্তু একই পয়েন্টের ইলিভেশনের লাইন হতে হবে, না হলে কিন্তু এগুলা যোগ করা যাবে না। এই জায়গায় যে অবস্থান করতেছে, এটাও ধরো এটার গ্রাউন্ড লেভেলের হাইট হচ্ছে 50 মিটার। এখানে আবার ধরো 50-এর পর আরো 100 মিটার যাওয়ার পর, মনে করো 150 মিটার পরে আবার এইটা হচ্ছে গিয়ে তার সবগুলো লাইন। তাহলে নির্দিষ্ট পয়েন্টে যদি আমি একই সমান ইলেভেশনের পয়েন্টগুলো যোগ করি, তাহলে একটা লাইন পাওয়া যাবে, দ্যাট ইজ কল্ড কন্ট্রোল লাইন, ঠিক আছে। সেই কন্ট্রোল লাইনের সাপেক্ষে যদি অনেকগুলা কন্ট্রোল লাইনের মাধ্যমে কোনো ম্যাপ তৈরি করা হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোল ম্যাপ। আর এটাও একটা কন্ট্রোল ম্যাপ অফ কি? রিভার, রিজার্ভার অর লেক। এটা আবার একটা কন্ট্রোল ম্যাপ অফ কি? হিল বা পাহাড়। কোন দিক থেকে? একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে বাড়ছে, একটা হচ্ছে নিচে উপর থেকে নিচের দিকে কমছে, তাই না? এটাকে আমরা আরেকটু দেখি যদি, এই দেখো, ধরো এটা একটা পাহাড়, ঠিক আছে। তাহলে এখানে ধরো এই যে আমি মাত্র যেরকম বললাম 1100, 1200, 1300, 1400, যত উপরের দিকে যাচ্ছে তত আমার এই রেখাটা কি হয়ে যাচ্ছে? ছোট ছোট হয়ে যাচ্ছে, এরিয়াটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এটা যদি আমি ছবিটা যদি উল্টিয়ে দেই, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে রিজার্ভার। কি? রিজার্ভার হয়ে যাবে। তখন এটা উল্টে দিলে এটা কি হয়ে যাবে? রিজার্ভার হয়ে যাবে। তখন যত আমি উপরের দিকে উঠছি তত আমার কি হচ্ছে? এরিয়া বাড়ছে, ঠিক আছে। নিচের দিকে নামছি মানে এরিয়া কমছে। এখানে আরো কিছু ছবি আছে, এই যে এটা যদি একটু খেয়াল করো, বোঝা যাচ্ছে নদীর ক্ষেত্রে কি হবে? জাস্ট এটা অপোজিট হবে। তো এইখানে আমাদের যে স্টাডিটা আছে সেখানে হচ্ছে গিয়ে এরকম দেওয়া আছে, দেখো, একটা এরিয়া হচ্ছে উইদিন দ্য কন্ট্রোল লাইনস এট দ্য সাইড অফ রিজার্ভার অ্যান্ড ফেস অফ দ্য প্রপোজ ড্যাম আর অ্যাজ ফলোস। কি কি দেওয়া আছে? কন্ট্রোল লাইন দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ক্যাপাসিটি অফ দ্য রিজার্ভার ইউজিং দ্য ট্রাপিজয়েডাল রুল অ্যান্ড দ্য প্রিজময়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল আর প্রিজময়েডাল রুল ইউজ করে কি করো? এটার ক্যাপাসিটি বের করো। ওকে, তাহলে দেখো এইখানে, এখানে হচ্ছে 10, 20, 30, 30, সরি 10, 11, 12, 13 এভাবে করে 16 পর্যন্ত আছে। মানে 16 মিটার পর্যন্ত আমার কন্ট্রোল লাইন করা আছে, প্রতি মিটারে একটা করে কন্ট্রোল লাইন আঁকা হয়েছে। তাহলে আমি যদি লেকটার কথা চিন্তা করি, লেকটার আউটার পেরিফেরি হচ্ছে এটা 16 মিটারে যেটা আছে, ঠিক আছে। দেখো 16 মিটারে তার এরিয়া সর্বোচ্চ, যতই কমতেছে তার এরিয়া কি হচ্ছে?
কমতেছে, তার মানে নিচের দিকে আস্তে আস্তে কি হয়ে গেছে, এটা সরু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আবার কিন্তু একটা ড্যাম আছে। ড্যাম কি? একটা বাঁধ, যেটা দিয়ে তোমার মনে করো আমার এই সিজনে, ধরো এখন রেইনি সিজন বা বর্ষাকাল, এখন আমার কোনো সেচ কাজের জন্য বা অন্য কোনো পারপাসে অ্যাভেলেবল ওয়াটার এমনিতেই আসছে, আমি রেইনফল থেকে পাচ্ছি। এখন আমার এই রিজার্ভারের কাজ নাই, আমি কি করব, এই সিজনটাতে রিজার্ভারে পানি স্টোর করব। তখন যখন ড্রাই সিজন চলে আসবে বা উইন্টার চলে আসবে, তখন আমি কি করব, এই যে বাঁধটা আছে এই বাঁধটার গেট গুলা খুলে দিব, তখন হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে পানিটা আমার যেখানে ট্রান্সফার করা দরকার আমি সেখানে দিব। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, এই জন্য আমি অ্যাকচুয়ালি রিজার্ভারে পানিটা রিজার্ভ করে রাখবো। তাহলে এটা যেহেতু আমি হচ্ছে গিয়ে বলতেছি যে এক একটা কন্ট্রোল লাইনে কি হচ্ছে, এক একটা এরিয়া পাওয়া যাচ্ছে, তাহলে টোটাল ক্যাপাসিটি তাহলে কত হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা আমি আরেকটু একটা ছবি দেখাই। ম্যাডাম রিজার্ভারের তো সারফেস গুলো মানে অফসেট গুলো তো ম্যাডাম ওইভাবে অ্যাকুরেটলি মনে হয় করা সম্ভব হবে না। সম্ভব হবে, ওই যে কিছু মেথড আছে, তোমরা তো অত এখনো তো হাই লেভেলের কোর্স গুলাতে যাও নাই, কিছু ম্যাডাম মানে মেথডস এখন আছে। পর্যন্ত যেটা পড়ছে ওইটাতে আর কি। হ্যাঁ, মানে যাই হোক ওগুলো আছে, কিছু মেথড আছে। এই ছবিটা দেখা যাচ্ছে, ইয়েস ম্যাম। দেখতেছো? এই ছবিটাতে কিন্তু একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। ধরো হচ্ছে গিয়ে আমার যে রিজার্ভারটা আছে সেই রিজার্ভারের সেকশনটা এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে 16 মিটার হাইট, 15 মিটার হাইট, 14 মিটার, 13 মিটার, 12 মিটার, এরকম করে করে 11 মিটার, 10 মিটার পর্যন্ত আছে। ঠিক আছে, এখন এই হাইট গুলাতে কিন্তু তার এরিয়া আস্তে আস্তে কি হচ্ছে, নিচের দিকে যত যাচ্ছে এরিয়া কমতেছে কিন্তু ম্যাম। কমতেছে। এইটাই অ্যাকচুয়ালি আমার একটা রিজার্ভারের বা একটা পুকুরের কন্ট্রোল ম্যাপ। মানে আস্তে আস্তে এরিয়া কি করবে, নিচের দিকে যাবে আর কমবে। তাহলে এই কনসেপ্টে যদি আমি আসি, তাহলে আমাদের ছবিটা এখানে দেখো, এটা দেওয়া আছে কি, এটা উপর থেকে আমি দেখতেছি, একদম টপ সারফেস থেকে আমি দেখতেছি যে কন্ট্রোল ম্যাপটা আঁকলে এরকম হবে। আর এইটা ছবিটা হচ্ছে, এটা হচ্ছে আমি যদি সাইড থেকে দেখি, আমি যদি নদীটা বা রিজার্ভারটা কেটে ফেলি মাঝ বরাবর, প্রস্থ বরাবর, তাহলে আমি তার সাইড থেকে দেখবো যে এটার এমন একটা শেপ আছে। ঠিক আছে, তাহলে এটার ভলিউমটা বের করতে হলে আমার কি করতে হবে, প্রত্যেকটা অংশের যোগ করতে হবে, প্রত্যেকটা অংশের ভলিউম যোগ করতে হবে, তাই না? আচ্ছা, এখানেও কিন্তু একটা ড্যাম আছে। এই যে এখানে একটা ড্যাম ক্রেস্ট দেখানো হচ্ছে, ড্যাম ক্রেস্ট দেখানো হচ্ছে, এই যে দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে, উপর থেকে দেখতেছি, এটা ধরো আমার রিজার্ভারটা, এটা হচ্ছে একটা রিজার্ভারের সামনে একটা ড্যাম দেওয়া আছে। রিজার্ভারের সামনে একটা ড্যাম দেওয়া আছে, যখন তোমার রিজার্ভার থেকে পানি ট্রান্সফার করার দরকার হবে, তখন এখানে ড্যামের মাধ্যমে কি করা হবে, ট্রান্সফার করা হবে, বা এখন পর্যন্ত এটাকে ধরে রাখা হবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা কিন্তু সিমিলার জিনিসটাই পেলাম। তো আমরা ক্যাপাসিটিটা দুইটা মেথডে বের করব, একটা ট্রাপিজয়েডাল রুল মেথড, একটা হচ্ছে প্রিজময়েডাল রুল মেথড। এখানে ডি হচ্ছে কত, আমার প্রত্যেকটা অফসেটের ডিসটেন্স কত, 1 মিটার। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে কিন্তু বলতে পারতা যে আমি কেন এটাকে এইরকম শেপ করে করে দাগ কাটলাম, কারণ এইরকম শেপে আমার প্রত্যেকটা ইলিভেশন যোগ করলে আমি এই শেপটা পাবো। ঠিক আছে, সেম ইলিভেশনের পয়েন্ট গুলো যদি আমি যোগ করি তাহলে আমি এরকম শেপ পাবো। ধরো আমি বললাম এই পুকুরের 10 মিটারের একটা কন্ট্রোল লাইন আঁকো, তাহলে 10 মিটার ইলিভেশনে পুকুরটা যেখানে থাকবে থাকবে, যেখানে না থাকবে না থাকুক, সমস্যা নেই। আমি পুকুরের চারদিক ঘুরে 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 10 মিটারের পয়েন্ট গুলো আইডেন্টিফাই করবো, এরপরে সেই পয়েন্ট গুলোকে যোগ করে দেবো। যোগ করলে আমি এই যে এরকম একটা লাইন পাবো, এরকম একটা লাইন পাবো। ঠিক আছে, এরকমও কিন্তু হতে পারতো, এটা স্ট্রেটও হতে পারতো, কিন্তু এটা হয়নি, কারণ এটার মাঝখানে হচ্ছে কি আছে, পানি আছে, তাই না? মাঝখানে কি আছে, পানি আছে, এবং এটার মাঝখানে হচ্ছে গিয়ে আমার ওই রকম স্থলভাগ নাই যেটার পয়েন্ট আমি যোগ করব। ঠিক আছে, স্থলভাগ যেই পয়েন্ট গুলাতে আছে আমি সেই পয়েন্ট গুলাকে কি করছি, যোগ করছি। তাহলে আমি ভলিউম বাই ট্রাপিজয়েডাল রুল মেথড যদি করি, যেহেতু আমার এখানে অলরেডি এরিয়া দেওয়া আছে,
তাহলে আমি শুধুমাত্র ডিস্টেন্সের সাথে এরিয়ার কাজটা করলেই হবে। তাহলে ভি সমান কি ডি ইন্টু প্রথম আর শেষ সেকশনের এরিয়ার এভারেজ প্লাস হচ্ছে কি বাকি সেকশন গুলার এরিয়া। বাকিগুলা প্রথম আর শেষ কত আছে 2 আর হচ্ছে 1070 ডিভাইডেড বাই কত 2 প্লাস হচ্ছে বাকি অংশগুলা যোগ করে দিলাম। তাহলে ট্রাপিজয়েডাল রুল মেথডে ভলিউম পেয়ে যাব। ডি এর মান কত 1, ঠিক আছে। আচ্ছা সিমিলার ওয়েতে আবার যদি প্রিজময়েডাল করতে চাই, এখানে দেখো আমার কয়টা আছে 1 2 3 4 5 6 7টা, তার মানে বেজোড় সংখ্যা কি আছে, তাই না? সো আমি এখানে আবার কি করব, ওই সূত্র যখন কি করব, ডি ইনটু প্রথমে কাজ কি প্রথম আর শেষ এই দুইটার যোগফল, শেষ তাহলে 2 প্লাস হচ্ছে কি 1070, এই যে 2 প্লাস 1070, 2 তারপর ইনটু হচ্ছে কি বিজোড় 2 ইনটু কি হবে বিজোড় a2 কত এটা 280 280, না সরি এখানে একটা ব্যাপার আছে, এখানে তোমাকে একটু ভুল করার মানে জায়গা করে দেওয়া হয়েছে কিন্তু 10 11 12 13 14 15 দেন 16, তাই না? তাহলে এটা যদি a0 হয়, এটা a1, এটা a2, এটা a3, এটা a4, এটা a5, এটা a6, 80 তাই না? হুম। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার কি হবে দেখো 0 1 2, তাহলে এই 12 নাম্বারটা যোগ 14 নাম্বারটা এই দুটো হচ্ছে কি আমার 2 ইনটু হবে, তাহলে 2 ইনটু এই যে দেখো 12 নাম্বার আর 14 নাম্বার, তাহলে 4 ইনটু কি হবে 4 ইনটু হবে হচ্ছে কি আমার 11 13 15, তাহলে 11 13 15 মান কত 30 170 490, ঠিক আছে এই যে, ঠিক আছে। হুম। তাহলে আমি এটার অ্যান্সার কিন্তু পেয়ে যাব। তাহলে একই ভলিউম আমি কি করতে পারবো দুইটা মেথডের মাধ্যমে বের করতে পারবো। তাহলে টোটাল রিজার্ভারের ক্যাপাসিটি আমি বলতে পারি কত, এই যে 1586 আছে একটা আছে 1500 1700, তার মানে আমি বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে গিয়ে 1500 থেকে 1600 মধ্যে থাকবে টোটাল ভলিউমটা, ঠিক আছে। এখন এইটার জন্য আমার ডিজাইন করার জন্য বা এটার জন্য আমার কি কি করা লাগবে সেটা আমরা করব, মানে প্রথম কাজই কিন্তু আমার এটা জায়গাটা ফিক্স করা। এবার তোমার এই এতটুকু জায়গা কাটার জন্য কি কি লেবার লাগবে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, কয়দিন লাগবে, সেগুলো আমরা যে সিলেক্ট করব আবার করব এরকম করে, এটাই আসলে একটা সার্ভিং, ঠিক ম্যাম। আছে। তাহলে যদি আমরা একটা পাহাড় ধরি তাহলে A1 হ্যাঁ। টা প্রথমে ধরতে হবে, মানে প্রথমে যেটা ধরছি ওটা শেষে ধরবো আর শেষেরটা প্রথমে ধরবো, তো সেমই হ্যাঁ তো হ্যাঁ আসবে হ্যাঁ ম্যাম, হ্যাঁ তাও তো সেমই আসবে সেমি আসবে, হ্যাঁ ভলিউমটা। রাইট সেমি আসবে। একটা হচ্ছে তুমি দেখছো না পানির নিচে আছে, আর একটা হচ্ছে তুমি দেখতেছো মাটির উপরে আছে, ঠিক ম্যাডাম আছে। ট্রাপিজিয়ামের যে সূত্রটা আমরা ব্যবহার করি ওইটা কি সবসময় ট্রাপিজিয়ামের মতন আকৃতি হলে ব্যবহার করতে পারবো, না যে কোনো জায়গায় আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো? যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। আমার এটার কাজ হচ্ছে গিয়ে সেকশনটাকে ট্রাপিজিয়াম ধরে ধরে করা, ঠিক আছে। এটা ধরে ধরে সে একটা বেসিক কনসেপ্ট থেকে একটা সূত্র বানায় ফেলছে, এখন তুমি সেই সূত্র দিয়ে এরিয়া বের করতে পারবা। এটা হচ্ছে কি এরকম, আমি তোমাকে বললাম যে বাংলাদেশের এরিয়া কত বের করো, বাংলাদেশটা দেখতে একটা বদ্বীপের মতো, তাই না, বয়ের মতো শেপের, এদিক ওদিকে কিছু অংশ আছে কিছু অংশ নাই। এখন বাংলাদেশটাকে তুমি চাইলে ছোট 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 স্কোয়ারে ভাগ করতে পারো, এরপর স্কোয়ার গুলো যোগ করতে পারো। একজন এটা করলো, একজন করলো কি এটাকে ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করলো তারপরে যোগ করলো, একজন এটা করলো, একজন কি করলো ট্রাপিজিয়ামে ভাগ করে যোগ করলো, এটা করলো, আরেকজন করলো কি সার্কেল করলো সাথে আবার ট্রায়াঙ্গেল করলো, ঠিক আছে করলো। চারজনেই ধরো অঙ্কটা করলো বা ক্যালকুলেশন করলো, ওইটার কি এরিয়া কমে যাবে বা বেড়ে যাবে? বাংলাদেশের এরিয়া তো বাংলাদেশের এরিয়াই আছে, তাই না? শুধুমাত্র কি হবে ক্যালকুলেশনের সিস্টেম বা মেথডের কারণে কারো একটু বেশি টাইম লাগবে, কারো একটু টাইম কম লাগবে, কারো রেজাল্ট একটু পারফেক্ট আসবে, কারো রেজাল্ট পারফেক্ট ক্লোজ টু পারফেক্ট হবে, তাই না? তার মানে এরিয়া কিন্তু যে কোনো ভাবেই তুমি যোগ করে বের করতে পারো, তুমি সেটা ট্রাপিজয়েডাল রুল করো না কেন, প্রিজমোডাল রুল করো না কেন, নরমালি দৈর্ঘ্য গুণ প্রস্থ করো না কেন, বা ট্রায়াঙ্গেল দিয়ে করো না কেন, যে কোনো দিয়ে এরিয়া বের করা যায়। আমার কাজ হচ্ছে এরিয়া বের করা, কিন্তু তোমাকে যদি স্পেসিফাই করে দেয় যে এই মেথডে এরিয়া বের করো, তাহলে তুমি সেই সূত্র ইউজ করবে। ম্যাডাম রিজার্ভের যে চিত্রগুলো দেখাচ্ছে, আমরা যদি স্ট্রেট লাইন দিয়ে বুঝাইতাম তাহলে কি ম্যাডাম কোনো সমস্যা হইতো? এই যে এটা
ম্যাডাম, হ্যাঁ, এটা যদি আমরা জাস্ট স্ট্রেট লাইন দিয়ে তরল পদার্থ মানে রিজার্ভার এই না, তাহলে পুরাটাই ভুল। স্ট্রেট লাইন দিয়ে তুমি কখন বুঝাতে পারবা এটাও আমি একটু বলে দিই। যদি ম্যাম ধরো ম্যাডাম নদীতে এইভাবে বুঝাইতে হবে সব সময় যেভাবে দেখানো আছে ফিগারে? এখানে হ্যাঁ এইভাবে বুঝাতে হবে। কখন এইভাবে বুঝাতে হবে? যখন এখানে কন্ট্রোল লাইন লেখা থাকবে। কন্ট্রোল লাইন মিন্স সেম ইলেভেশনের যে পয়েন্টগুলো আছে, মানে একই সমান উচ্চতা, একই সমান উচ্চতার বিন্দুগুলাকে একসাথে যোগ করা, সেটাকেই বলা হয় কন্ট্রোল লাইন। ঠিক আছে, ধরো এই ক্লাসের 10 জন আছে যাদের হাইট হচ্ছে 6 ফিট, 5 জন আছে যাদের হাইট হচ্ছে 5 ফিট 8, 5 জন আছে যাদের হাইট হচ্ছে 5.5 ফিট, এরকম আছে। তখন আমি যদি বলি যে 6 ফিট ওয়ালাদের হচ্ছে গিয়ে ইলেভেশন যোগ করে একটা লাইন আঁকো, তাহলে কি হবে? এই 6 জনটা দিয়ে একটা লাইন আঁকবো আমি, তারপরে আবার 5.5 ফিটের একজন, তারপর হচ্ছে গিয়ে 5.5 ফিট 8 ইঞ্চির। তাহলে এই যে আমি বললাম সেম হাইটের পয়েন্ট গুলাকে যোগ করো, এটাই কন্ট্রোল। আর যদি আমি বলতাম এরকম যে হচ্ছে গিয়ে 50 জন আছে, প্রথম 10 জন, তারপরে 10 জন, তারপরে 10 জন, এভাবে যোগ করো, তাহলে হচ্ছে কি আমার এইটা হচ্ছে অফসেট, মানে একদম 0 থেকে শুরু করে আমার লেংথ বরাবর আমি কেটে কেটে যাচ্ছে, এটা অফসেট। আর এই প্রথমে যে বললাম যে হচ্ছে গিয়ে সমান ইলিভেশন যোগ করো, তাহলে এটা সার্কেল থাকলে সার্কেল আকারে ঘুরবে, রেক্টেঙ্গেল থাকবে রেক্টেঙ্গেল আকারে ঘুরবে, এটা যদি হয় একটা ট্রাপিজিয়াম বা একটা প্যারাবোলা সেই শেপে ঘুরবে। তোমার ওই সেম পয়েন্টটা পাওয়ার জন্য যেই দিকে হাঁটতে হবে তুমি সেই দিকে হাঁটবে। ঠিক আছে, সাপোজ ধরো আমি আরেকটা ছবি ম্যাম বলো। ম্যাম আমার একটা ক্লাস ছিল ম্যাম, আমি কি লিভ নিতে পারি? আমাদের ক্লাসটাও শেষ, 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। ওকে ম্যাম। ধরো এই যে পাহাড়টা এখান থেকে শুরু হয়েছে, পাহাড়টাকে কভার করার জন্য যতটা এরিয়া লাগছে, মানে এই বিন্দুগুলাকে পাওয়ার জন্য সেম পয়েন্টে, ধরো এখানে সবগুলার পয়েন্ট হচ্ছে 1000, ঠিক আছে, 1000 কে পাওয়ার জন্য যত দূরে দূরে যাওয়া লাগছে সে কিন্তু তত দূরে দূরে গেছে, তার শেপ কি হচ্ছে না হচ্ছে এলোমেলো সেটা কিন্তু সে দেখেনি। এটাই কন্ট্রোল, মানে এক সমান হাইট। আবার ধরো এটার থেকে 100 মিটার উপরে 1100 মিটার হাইটে তার যেই যেই বিন্দুগুলা পাওয়া গেছে, ধরো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে 1100 মিটার, এখানে 1100 মিটার, আবার এইদিকে 1100 মিটার, তাহলে সেইগুলা কি আবার যোগ করছে। বোঝা যাচ্ছে আমার কথা? মানে সমান হাইট গুলাকে সে যোগ করবে, দ্যাট ইজ কন্ট্রোল লাইন। ঠিক আছে, বুঝতে পারছি ম্যাডাম। এটা আরো সামনে আরো পড়বো, কন্ট্রোল নিয়ে আমরা একটা আলাদা চ্যাপ্টারই পড়বো, সো এত টেনশন করার কিছু নাই, এখন জাস্ট একটু মনে রাখলো তাইলে হবে। আচ্ছা, এখানে সেম টাইপের ম্যাথ, এখানে 2.7 আছে, 2.8 আছে, তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টার